নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন জিম করবেটের লেখা একটি শিকার কাহিনী, তল্লা দেশের মানুষ খেকো বাঘ। আজকের দ্বিতীয় পর্ব। মাইল চারেক পশ্চিমে যাওয়ার পর রাস্তাটা ঘুরে গেছে উত্তর দিকে। তারপর একটা উপত্যকার ওপর দিয়ে চলে গেছে রাস্তাটা। উপত্যকার মধ্যে দিয়ে বয়ে চলেছে এক স্ফটিক স্বচ্ছ পার্বত্য নদী। আমার বাঁ দিকের পাহাড়ে ঘন ওক গাছের জঙ্গলের মধ্যে থেকেই এসেছে নদীটা। পাথরের টুকরোর ওপর পা রেখে রেখে আমি নদীটা পেরোলাম। একটু চড়াইয়ে একটা খোলা জায়গায় দাঁড়িয়ে দেখি একটু পূবেই একটা গ্রাম। গ্রাম থেকে কয়েকটি মেয়ে আসছিল নদীটির দিকে। তারা খোলা জায়গাটায় আমাকে দেখতে পেয়েই সাহেব এসেছে, সাহেব এসেছে বলে মহা উৎসাহে চিৎকার করতে লাগলো। আমি গ্রামে পৌঁছবার আগেই গ্রামবাসীরা তাদের চিৎকার শুনেছে। পৌঁছনো মাত্রই আমার চারিদিকে ভিড় করে দাঁড়ালো পুরুষ, নারী, শিশুর এক উত্তেজিত জনতা। গ্রামের মোড়লের কাছে জানলাম গ্রামটির নাম তাল্লাকোট। আরও শুনলাম যে চম্পাবত থেকে দুদিন আগে অর্থাৎ 5ই এপ্রিল এক পাটোয়ারি এসেছে আমার সঙ্গে দেখা করার জন্যে। সে সবাইকে বলেছে যে নৈনিতাল থেকে এক সাহেব আসছে মানুষ খেকো বাঘটাকে মারতে। পাটোয়ারি এখানে পৌঁছবার কিছুক্ষণের মধ্যে গায়ের একটি মেয়ে মানুষ খেকোর হাতে মরেছে। আলমোড়ার ডেপুটি কমিশনারের নির্দেশ মতো মরি কোথাও সরানো হয়নি। শেষ পর্যন্ত আমি আসছি ধরে নিয়ে সেদিন সকালেই একদল লোককে পাঠানো হয়েছে মরির খোঁজ করতে। আর যদি তার কিছু অবশিষ্ট থাকে তাহলে সেখানে আমার জন্য একটা মাচান তৈরি করতে। গায়ের মোড়ল যখন আমাকে এইসব খবরাখবর দিচ্ছিল তখনই ফিরে এলো জনা 30 সেই দলটি। এই লোকজনেরা আমায় জানালো যে বাঘটা মরিকে যেখানে খেয়েছে সেখানে খুঁজে পেতে তারা মেয়েটির দাঁতগুলি শুধু পেয়েছে, এমনকি তার কাপড় জামা পর্যন্ত সেখানে খুঁজে পাওয়া যায়নি। আমি যখন জানতে চাইলাম বাঘ কোথায় মেয়েটিকে মেরেছে তখন দলের মধ্যে থেকে একটি বছর 17 ছেলে বলল গায়ের ওপাশে গেলে সে দেখিয়ে দিতে পারে কোথায় মানুষ খেকোটা তার মাকে মেরেছে। ছেলেটি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে চলল। তার পেছনে আমি, আর আমার পেছনে গ্রামের ছেলে মেয়ে বুড়োর এক উৎসুক জনতা। আমরা গ্রামের মধ্যে দিয়ে গিয়ে পৌঁছলাম একটা জায়গায়। সেখানে গজ 50 লম্বা ঘোড়ার পিঠের জিনের মতো সরু এক ফালি জমি দুটো ছোট পাহাড়কে যোগ করেছে। দুটো বিরাট উপত্যকা এসে মিশেছে ওই জমিটার সঙ্গে। বাঁ দিকের অর্থাৎ পশ্চিম দিকেরটি নেমে গেছে লাধিয়া নদীর দিকে। ডান দিকেরটি খাড়াইভাবে 10 কি 15 মাইল দূরে নেমে গেছে কালী নদীতে। সেই ঘোড়ার পিঠের জিনের মতো জায়গাটায় দাঁড়িয়ে ছেলেটি ডান দিকের উপত্যকার দিকে তাকালো। এই উপত্যকাটির বাঁ দিকে অর্থাৎ উত্তর দিকটি ছোট ছোট ঘাসে ভরা, এখানে ওখানে কয়েকটা ঝোপঝাড়। ডান দিকটায় আগাছা আর গাছের জঙ্গল। ঘাসে ঢাকা উপত্যকায় 800 থেকে 1000 গজ দূরে আর আমাদের থেকে 1000 থেকে 1500 গজ নিচে একটা ঝোপের দিকে আঙুল দেখিয়ে ছেলেটি বলল, আরও কিছু মেয়ের সঙ্গে তার মা যখন ঘাস কাটছিল তখন ঠিক ওই জায়গাটাতেই সে মারা পড়ে। তারপর নালায় একটা ওক গাছ দেখিয়ে বলল, ওই গাছের নিচেই তারা মায়ের বাঘে খাওয়া শরীরটা দেখতে পেয়েছে। হনুমানে ওই ওক গাছটির ডালপালা ভেঙেছে। সে আরও বলল, সে বা তার দলের লোকেরা বাঘটাকে দেখেনি, বাঘের কোনো আওয়াজও শোনেনি। শুধু তারা যখন পাহাড় বেয়ে নামছিল তখন তারা প্রথমে একটা ঘুড়ালের ডাক শোনে, আর তার কিছুক্ষণ পরেই একটা হনুমান ডেকে ওঠে। তাহলে একটা ঘুড়াল আর একটা হনুমান ডেকেছিল। ঘুড়াল অনেক সময় মানুষ দেখলেও চিৎকার করে ওঠে,
কিন্তু হনুমান তো তা করে না। অবশ্য বাঘ দেখলে দুজনেই ডেকে উঠবে। এটা কি সম্ভব যে বাঘটা মরির কাছেই কোথাও ঘাপটি মেরেছিল, লোকজনের দলবল হাজির হতেই সে সরে গেছে? হয়তো ঘোড়ালটাই তাকে প্রথমে দেখে, তারপরে দেখে হনুমানটা। আমি যখন ব্যাপারটি নিয়ে চিন্তা করছিলাম আর মনে মনে আমার সামনে ছড়িয়ে থাকা এই পুরো অঞ্চলটার একটা মানচিত্র এঁকে নিচ্ছিলাম, তখন পাটোয়ারি খাওয়া দাওয়া সেরে এসে আমার সঙ্গে যোগ দিল। আমি বেনেসের কাছে যে দুটো বাচ্চা মোষ চেয়েছিলাম সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করতে সে আমায় জানালো যে সে চম্পাবত থেকে মোষ দুটো নিয়েই রওনা হয়েছিল। গত 4 এপ্রিল তল্লাকোট থেকে মাইল 10 দূরে যে গ্রামটায় মানুষজনের চোখের সামনেই মানুষকেকো বাঘটা একটা ছেলেকে মেরেছে, সেই গ্রামেই মোষ দুটো সে রেখে এসেছে। মানুষ খেকোটাকে মারতে পারে এমন কেউ সে গ্রামে নেই, তাই মৃতদেহটা তুলে আনা হয়েছে। ঘটনা সম্পর্কে একটা রিপোর্ট চম্পাবতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে আমাকে খবর দেওয়ার জন্যে টনকপুরে তার করা হয়েছে। ছেলেটিকে দাহ করার নির্দেশও সে দিয়ে এসেছে। যে গ্রামে আমরা রাত কাটিয়েছিলাম সেখান থেকে আমার লোকজন তখনও আসেনি। গায়ের মোড়লকে ছোট নদীটির ধারে আমার তাঁবু ফেলার ব্যবস্থা করতে বলে আমি ঠিক করলাম বাঘটা যেখানে মরিটা খেয়েছে একবার সেই জায়গাটা দেখে আসব। দেখব বাঘটা মাদি না মদ্দা। মাদি হলে বাঘটার কোনো বাচ্চা কাচ্চা আছে কিনা। আমি আগেই বলেছি কুমায়ুনের এই অঞ্চলটা আমার সম্পূর্ণ অজানা। আমি গ্রামের মোড়লকে জিজ্ঞাসা করলাম কোন পথে সবচেয়ে সহজে ওই উপত্যকায় নেমে যাওয়া যাবে। তখন যে ছেলেটির মাকে বাঘে খেয়েছিল আর যে আঙুল দিয়ে আমায় দেখিয়েছিল কোথায় বাঘটা তার মাকে খেয়েছে, সে এগিয়ে এসে খুব আগ্রহের সঙ্গে বলল, আমি তোমার সঙ্গে আসবো সাহেব, পথ দেখিয়ে নিয়ে যাব। সব সময় মানুষ খেকো বাঘের আতঙ্কে যারা বাস করে তাদের সাহস, সম্পূর্ণ অপরিচিত লোকের উপর বিশ্বাস রাখার ক্ষমতা দেখে আমি অবাক হয়ে গেছি। ছেলেটির নাম দুঙ্গার সিং। তার মধ্যেও আমি দেখেছি সেই একই সাহস আর বিশ্বাস। বছরের পর বছর দুঙ্গার সিং বাস করেছে মানুষ খেকোর দৌরাত্ম্যের মধ্যে। মাত্র কয়েক ঘন্টা আগেই সে দেখে এসেছে তার মায়ের ছিন্ন ভিন্ন দেহাবশেষ। ঘোড়াল আর হনুমানের ডাক শুনে সেও বুঝতে পেরেছে যে তার মায়ের হত্যাকারী হয়তো আশেপাশেই কোথাও ওত পেতে আছে, কিন্তু তা সত্ত্বেও একা এবং সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত লোকের সঙ্গে সেই বিপদসংকুল জায়গায় যেতে তার মনে কোনো দ্বিধা নেই। এ কথা সত্যি যে সে সদ্য জায়গাটা একবার ঘুরে এসেছে, কিন্তু তখন তার সঙ্গে ছিল আরও জনা 30 বন্ধুবান্ধব। আর এ কথা কে না জানে যে সমষ্টি মানুষকে একটা নিরাপত্তা বোধ দেয়। সেই ঘোড়ার পিঠের জিনের মতো উঁচু জায়গাটা থেকে পাহাড় বেয়ে নামবার কোনো পথ ছিল না। দুঙ্গার সিং আমাকে গ্রামের মধ্যে দিয়ে পথ দেখিয়ে নিয়ে গেল একটা ছাগল চড়া রাস্তায়। আমরা যখন ছড়ানো ছেটানো ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এগোচ্ছি তখন আমি দুঙ্গার সিংকে বললাম, আমি কানে ভালো শুনতে পাই না, যদি সে কোনো বিশেষ কিছু আমায় দেখাতে চায় তাহলে সে যেন থেমে পড়ে আর আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আর যদি সে কিছু বলতে চায় তাহলে যেন আমার ডান কানের কাছে এসে ফিস ফিস করে বলে। আমরা যখন প্রায় 400 গজ এগিয়েছি তখন দুঙ্গার সিং হঠাৎ থেমে পড়ল এবং পেছনের দিকে তাকালো। আমি ফিরে সেদিকে তাকাতেই দেখি পাটোয়ারি নেমে আসছে। তার পেছন পেছন বন্দুক হাতে একটা লোক। কোনো খবর আছে মনে করে আমি দাঁড়িয়ে গেলাম। একটু হতাশই হলাম শুনে যে পাটোয়ারি তার বন্দুক বাহককে নিয়ে আমাদের সঙ্গে যেতে চায়। আমি খুব অনিচ্ছার সঙ্গেই রাজি হলাম, কারণ তাদের পায়ে ছিল ভারী ভারী জুতো। তাছাড়া বুঝলাম জঙ্গলের মধ্যে বেশ শব্দ না করে ওরা চলাফেরা করতে পারবে না। আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আরও 400 গজ মতো এগিয়ে একটা খোলা জায়গার উপর এসে দাঁড়ালাম। এখানে ছাগল চড়ার রাস্তাটা দুভাগ হয়ে গেছে। একটা বাঁ দিক দিয়ে নেমে
গভীর নালার দিকে চলে গেছে, আরেকটা পাহাড়ে পাক দিয়ে ডান দিকে চলে গেছে। দুঙ্গার সিং এখানে দাঁড়িয়ে গভীর নালাটার দিকে আঙুল দেখিয়ে ফিসফিস করে বলল, এই দিকেই বাঘটা তার মাকে খেয়েছে। যেখানে বাঘের থাবার ছাপ খুঁজতে যাব সে জমির ওপর ভারী জুতো পরা লোক আমি সঙ্গে নিতে চাইনি, কারণ তাতে ছাপগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই দুঙ্গার সিংকে লোক দুটির সঙ্গে খোলা জায়গাটায় রেখে আমি একাই গভীর নালাটার মধ্যে নামা ঠিক করলাম। সেই সব দুঙ্গার সিংকে বোঝাচ্ছি, এমন সময় সে ঘুরে দাঁড়ালো আর ওপরের পাহাড়ের দিকে তাকালো। সেদিকে চেয়ে দেখি সেই ঘোড়ার পিঠের জিনের মতো জায়গাটায় একদঙ্গ লোক দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই আমি ছিলাম ওই জায়গাটায়। এক হাতের ইশারায় আমাদের চুপ করতে বলে আরেক হাত কানের কাছে দিয়ে দুঙ্গার সিং খুব মনোযোগ দিয়ে কি যেন শুনছিল আর মাঝে মাঝে মাথা নাড়াচ্ছিল। শেষবারের মতো মাথাটা ঝাঁকিয়ে সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমার ভাই আপনাকে জানাতে বলছে নিচে পোড়ো জমিটার ওপর রোদে পিঠ দিয়ে লাল মতো কি একটা শুয়ে আছে। ওই পোড়ো জমিটা বন্ধা, ওখানে আর চাষবাস হয় না। ওখানে সত্যি লাল মতো কিছু একটা শুয়ে আছে নিশ্চয়ই। যাই হোক, এরকম একটা সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার আমায় করতেই হবে। আমি দুঙ্গার সিংকে আমার রাইফেলটা দিয়ে পাটোয়ারি আর তার তলবিদারকে দুহাত ধরে টেনে নিয়ে গেলাম একটা গাছের কাছে। পাটোয়ারির বন্দুক থেকে গুলি বার করে সেটা ঢুকিয়ে দিলাম একটা ঝোপের নিচে। তারপরে তাদের বললাম গাছটার উপর চড়ে বসে থাকতে। আমি না বললে তারা যেন গাছ থেকে না নামে, নামলে প্রাণের ভয় আছে। পৃথিবীর অন্য কোনো দুজন মানুষ এত উৎসাহের সঙ্গে গাছে উঠেছে বলে আমার জানা নেই। যতদূর সম্ভব উঁচুতে উঠে তারা যেভাবে ডালপালা আঁকড়ে ধরে বসে রইল, তাতে মনে হলো গ্রাম থেকে আমার পেছন পেছন আসা থেকে এ পর্যন্ত মানুষ খেকো মারা সম্বন্ধে তাদের ধারণার আমূল পরিবর্তন হয়ে গেছে। ছাগল চলা রাস্তাটা ডান দিকে ঘুরে গিয়ে পড়েছে একটা থাক কাটা ফসলের জমিতে। এই জমিটিতে বহুদিন চাষবাস বন্ধ, এখন ভরে আছে উট ঘাসে। জমিটা প্রায় 100 গজ লম্বা, আমার দিকে চওড়া প্রায় 10 ফুট, আর যেদিকটা পাহাড়ের গায়ে মিশেছে সেদিকটা ফুট 30 চওড়া। প্রায় 50 গজ পর্যন্ত জমিটা চলে গেছে সোজা, তারপরেই বাঁক নিয়েছে বাঁ দিকে। দুঙ্গার সিং সেই জমিটার দিকে আমায় তাকাতে দেখে বলল, তার ভাই যে লাল জিনিসটা দেখেছে সেটা জমির ওধার থেকে ভালো দেখা যাবে। মাথা নিচু করে জমির আলের ভেতরের দিকটা দিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে আমরা পৌঁছলাম জমির ওধারে। এখানে মাটির ওপর প্রায় শুয়ে পড়ে হাতে পায়ে শরীরটাকে টেনে মাঠের ধারে এসে ঘাস ফাঁক করে নিচের দিকে তাকালাম। আমাদের নিচে একটা ছোট উপত্যকা, তারই ওধারে ঘাসের জমি খাড়াভাবে নেমে গেছে। তারপরেই ওক গাছের চারার ঘন বন, বনের পরেই গভীর নালাটি, যেখানে বাঘটা মেরেছে দুঙ্গার সিংয়ের মাকে। ঘাসের ঢালু জমিটা প্রায় 30 গজ চওড়া, তারপরেই একটা বিরাট পাথর। কাছাকাছির গাছপালা দেখে মনে হলো পাথরটা 80 থেকে 100 ফুট উঁচু হবে। ঢালু জমিটার কাছেই রয়েছে প্রায় 100 গজ লম্বা 10 গজ চওড়া একখণ্ড থাক কাটা জমি। জমিটা আমাদের সোজাসুজি। জমিটার এদিকটা মরকত মনির মতো উজ্জ্বল সবুজ ঘাসে ঢাকা, বাকিটায় এক ধরনের সুগন্ধি আগাছা জন্মেছে। এই আগাছাগুলো 4 থেকে 5 ফুট লম্বা হয়। পাতাগুলো অনেকটা চন্দ্রমল্লিকার মতো, নিচের দিকটা সাদা। একখণ্ড ঘেঁষো জমির ওপর উজ্জ্বল সূর্যালোকে প্রায় 10 ফুট দূরত্বে শুয়ে আছে দুটো বাঘ। কাছের বাঘটা শুয়ে আছে আমাদের দিকে পিঠ দিয়ে, পাহাড়ের দিকে মুখ করে। অন্যটার পেটটা ছিল আমাদের দিকে আর লেজটা পাহাড়ের দিকে। কাছেরটাকে গুলি করা খুবই সহজ, কিন্তু আমার ভয় হলো দূরেরটা গুলির আওয়াজ শুনে তার মাথাটা যেদিকে আছে সেদিকে নেমে সোজা গভীর বনের মধ্যে লুকিয়ে পড়বে। অথচ আমি যদি
দূরেরটাকে প্রথমে গুলি করি, তাহলে রাইফেলের শব্দে প্রথম বাঘটি হয় পাহাড়ে উঠে যাবে, যেখানে লুকোবার জায়গা কম, না হয় আমার দিকে এগিয়ে আসবে। অনেক ভেবেচিন্তে আমি প্রথমে দূরেরটিকে গুলি করায় স্থির করলাম। আমার থেকে বাঘটার দূরত্ব ছিল প্রায় 120 গজ। আমার লক্ষ্য চড়াইয়ের দিকে না, সেই জন্যে গুলি করার সময় গুলি যাতে বেঁকে না যায় তার জন্যে কোনো বিশেষ ব্যবস্থার প্রয়োজন হবে না। হিমালয়ে যারা উপর দিকে গুলি ছুড়বেন তাদের সব সময় মনে রাখতে হবে যে গুলি কিছুটা বেঁকে যায়। ক্ষেতের কিনারে হাতের পেছন দিকটা দিয়ে একটা কুশন মতো করে নিয়ে তার উপর রাইফেলটা স্থিরভাবে রেখে জানোয়ারটার হৃৎপিণ্ড আন্দাজ করে নিশানা করে আস্তে আস্তে ঘোড়া টিপলাম। বাঘটা একটা পেশিও নাড়ালো না, কিন্তু অন্য বাঘটা বিদ্যুতের মতো ছুটে জমিটা আর বৃষ্টির জলের নালার মধ্যে যে 5 ফুট চওড়া জায়গাটা আছে সেখানে এক লাফে গিয়ে পড়ল। এখানে দাঁড়িয়ে বাঘটা তার ডান কাঁধের ওপর দিয়ে পেছনের সঙ্গীর দিকে তাকালো। আমার গুলি খেয়ে ছিটকে পিছিয়ে গিয়ে সে গিয়ে পড়ল বৃষ্টির জলের নালাটার মধ্যে। তারপর আর তাকে দেখা গেল না। আমার দ্বিতীয় গুলিটার পরেই আমি সেই সুগন্ধ আগাছার ঝোপে একটা নড়াচড়া লক্ষ্য করলাম, মরা বাঘটার কাছেই। একটা বিরাট জানোয়ার তীব্র বেগে ছুটে চলে যাচ্ছে জমিটার ওপর দিয়ে। বাঘ দুটোর এত কাজ দিয়ে যখন যাচ্ছে তখন তৃতীয়টিও বাঘ ছাড়া আর কিছুই নয়। আমি জানোয়ারটাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার গতিপথ অনুসরণ করতে পারছিলাম, কেননা সে আগাছা ভেদ করে যাচ্ছিল, আর আগাছার পাতাগুলির নিচের দিকটা সাদাটে। প্রায় 200 গজ দূরে পাতার আড়াল থেকে জানোয়ারটির বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই ঘাসের ঢালু জমিটার ওপর একটা বাঘ বেরিয়ে এলো। লক্ষ্য করে দেখলাম বাঘটা যেখান দিয়ে যাচ্ছে সেই ঢালটা নেমেছে ডান দিকে, আর আমি যেখানে আছি সে ঢালটা বাঁ দিকে। বাঘটা পাহাড় বরাবর এগোচ্ছিল বলে এই ঢালটার দরুন আমার পাশ দিক থেকে তাক করাও সহজ হয়ে গেল। রাইফেল ছুড়লাম। গুলি খেয়ে বাঘের পড়ে যাওয়া, শরীর কুঁকড়ে যাওয়া আমি আগেও দেখেছি, কিন্তু একটা গুলিতে এত নিশ্চিতভাবে কোনো বাঘের মৃত্যু আমি দেখিনি। বাঘটা কয়েক মুহূর্ত নিশ্চলভাবে পড়েছিল, তারপরেই পা সামনের দিকে রেখে সে ঢালুর ওপর দিয়ে হড়কে পড়তে লাগলো। যত নিচে নামছে ততই তার গতি বাড়ছে। বাঘটার ঠিক নিচেই বড় পাথরটার কয়েক ফুটের মধ্যে একটা 8-10 ইঞ্চি চওড়া ওক গাছের চারা ছিল। বাঘের পেটটা সেই চারা গাছে আটকে গেল। মাথাটা আর সামনের পা দুটো একদিকে এবং লেজ ও পেছনের পা দুটো ঝুলে রইল আরেক দিকে। রাইফেল কাঁধে রেখে ঘোড়ায় আঙুল দিয়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু বাঘটার শরীরে কোথাও কোনো জীবনের স্পন্দন দেখলাম না। আমি দাঁড়িয়ে উঠে পাটোয়ারিকে ডাকলাম। সে এতক্ষণ গাছের মগডাল থেকে রাজার হালে পুরো জিনিসটা দেখছিল। দুঙ্গার সিং ছিল আমারই কাছে জমিতে বুক দিয়ে শুয়ে, আর খুব ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল। এখন সে উঠে দাঁড়িয়ে আনন্দের আতিশয্যে নাচতে আরম্ভ করেছে। সে যেভাবে একবার বাঘ দুটোর দিকে আর একবার সেই ঘোড়ার পিঠের জিনের মতো উঁচু জায়গাটায় সমবেত গ্রামবাসীদের দিকে তাকাচ্ছিল, তাতে মনে হলো সে সেই রাতে এবং তার পরেরও অনেক অনেক রাতে কিভাবে এ গল্প শোনাবে সেই কথাই ভাবছে। আমি প্রথমে যখন বাঘ দুটোকে ঘুমিয়ে থাকতে দেখি তখন ভেবেছিলাম মানুষ খেকো বাঘটার একটা বাঘিনী জুটেছে, কিন্তু আমার তৃতীয় গুলিতে যখন আরেকটা বাঘ বেরিয়ে এলো তখন বুঝলাম যে ওরা বাঘিনী আর তার 2 বাচ্চা। এদের মধ্যে কোনটি মা কোন 2টি বাচ্চা বলা বড় কঠিন, কারণ আমি রাইফেলের সাইটের মধ্যে দিয়ে যখন দেখি তখন 3টে বাঘ একই আকারের মনে হয়েছিল। এই 3টের মধ্যে একটি যে তল্লাদেশের মানুষ খেকো সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ পাহাড় অঞ্চলে বাঘ বিরল। আর 3টে বাঘকেই মারা হয়েছে লোকালয়ের কাছাকাছি, যেখানে সদ্য সদ্য একজন মানুষকে মেরে তারা খেয়েছে। তাদের মায়ের অপরাধের প্রায়শ্চিত্ত করতে হলো বাচ্চা দুটোকে।
মায়ের দুধ ছাড়ার পর থেকে তারা যে মায়ের আনার নরমাংসে ভাগ বসিয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার মানেই এ নয় যে মায়ের আশ্রয় থেকে বেরিয়ে তারা মানুষ খেকো হতো। কুমায়ুনের মানুষ খেকো প্রকাশিত হওয়ার পর যত আলোচনাই হয়ে থাক, আমি এখনও বিশ্বাস করি আমি যে অঞ্চলের কাহিনী বলছি সে অঞ্চলে বাচ্চারা ছোটবেলায় নরমাংস খেয়েছে বলেই বড় হয়ে মানুষ খেকো হয়ে ওঠে না। জমিটার কোনায় পা ঝুলিয়ে বসে রাইফেলটা হাঁটুর ওপর রেখে আমি আমার সঙ্গীদের সিগারেট দিলাম আর বললাম, সিগারেটটা খাওয়া হলেই আমি যাব নালার মধ্যে, যে বাঘটা পড়েছে সেটার খোঁজে। বাঘটাকে যে মৃত অবস্থায় দেখব সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কয়েক মিনিটের এদিক সেদিকে কিছু এসে যাবে না। তাছাড়া ভাগ্যদেবী যে আমার উপর এতটা প্রসন্ন হয়েছেন তার জন্যে নিজের মনে একটু আনন্দ করতে ইচ্ছে করছিল। তল্লা দেশে পৌঁছানোর ঘণ্টাখানেকের মধ্যেই ঘটনাচক্রের দেখা পেয়ে গেলাম মানুষ খেকোটার, যেটা 8 বছর ধরে বহু শত বর্গমাইল জায়গা জুড়ে সন্ত্রাস সৃষ্টি করে চলেছিল। আর মানুষ খেকো বাঘটা আর তার বাচ্চা দুটোকে মারতে আমার লাগলো মাত্র কয়েক মুহূর্ত সময়। শরীরের প্রতিটি রক্তবিন্দু যখন উত্তেজনায় দপদপ করছে, তখন স্থিরভাবে রাইফেল চালাতে পারলে সব শিকারী আনন্দিত হয়। আমার এই আনন্দের সঙ্গে মিলেছিল আর একটা সান্ত্বনা, যে কোনো আহত জানোয়ারকে অনুসরণ করে খুঁজে বেড়াতে হবে না। যারা পায়ে হেঁটে শিকার করে তাদের এই ঝুঁকিটি প্রায়ই নিতে হয়। আমার সঙ্গীরা অবশ্য আমার সৌভাগ্যকে ভাগ্যদেবীর ওপর ছাড়তে নারাজ। তারা নৈনিতালের বৃদ্ধ পুরোহিতের কাছে পরামর্শ নিয়েছে যাতে আমাদের অভিযান ব্যর্থ না হয়। তল্লা দেশে যাত্রা করার একটা শুভ দিনও তারা দেখে নিয়েছিল। আমরা যাত্রা করার সময় কোনো অশুভ সংকেতও তাদের চোখে পড়েনি। সেই জন্যেই তাদের মতে আমার সাফল্যের সঙ্গে ভাগ্যের কোনো যোগ নেই। আমি যদি বাঘগুলোকে না মারতে পারতাম তাহলে ওরা কখনোই বলতো না সেটা আমার দুর্ভাগ্য। কারণ বাঘের মৃত্যুর সময় যতক্ষণ না ঘনিয়ে আসে, যত নিশানা করেই গুলি ছোড়া হোক না কেন, বাঘ কখনোই তাতে মরবে না। আমি যাদের সঙ্গে শিকারে গিয়েছি তাদের নানা ধরনের সংস্কারগুলি সম্বন্ধে আমার যথেষ্ট কৌতূহল ছিল। আমি নিজেই শুক্রবারে কোথাও যেতে চাই না, তাই কোনো পাহাড়ি যদি মঙ্গল বা বুধবার উত্তর দিকে, বৃহস্পতিবার দক্ষিণ দিকে অথবা রবিবার কি শুক্রবার পশ্চিম দিকে যাত্রা করতে না চায়, তাহলে আমি ঠাট্টা করি না। কোনো বিপজ্জনক অভিযানে বেরোনোর দিনক্ষণ ঠিক করতে দেওয়াটা একটা সামান্য ব্যাপার, কিন্তু এর ফলে সঙ্গীরা বিপদের ভয়ে মুষড়ে না থেকে অনেক ফুর্তি নিয়ে চলে। হাসি খুশি লোক সঙ্গে থাকলে ভালো লাগে বই কি। আমরা 4 জনে জমিটার ধারে বসে সবে আমাদের সিগারেট শেষ করেছি, হঠাৎ আমার নজরে পড়ল বাঘটা যে ওক গাছের চারাতে আটকে ছিল সেটা নড়তে আরম্ভ করেছে। শরীরের রক্তটা নিশ্চয়ই মাথার দিকে গড়িয়েছে, তাই সেই দিকটা লেজের দিকের থেকে ভারী। তাই বাঘটা মাথা সামনের দিকে করে ক্রমেই হড়কে নিচের দিকে নেমে যাচ্ছিল। ওক গাছের চারাটা পেরিয়ে বাঘটা ঢালু জমিটার ওপর দিয়ে পিছলে নেমে সেই পাথরটার ধারে গিয়ে পৌঁছল। বাঘটা গড়িয়ে পড়তে পড়তেই আমি রাইফেল তুলে গুলি করলাম। আমি তল্লা দেশে আমার সাফল্যের আনন্দে অভিভূত হয়ে ঝোঁকের মাথায় গুলি চালিয়েছিলাম। আর এখন বলতে লজ্জা করে যে সেদিন আমি সবাইকে দেখাতে চেয়েছিলাম যে এমন দিনে আমার পক্ষে কিছুই মারা অসম্ভব নয়, এমনকি একটা গড়িয়ে পড়া বাঘও নয়। বাঘটা গাছের আগা ভেঙে গড়িয়ে পড়ার পর একটা ডালপালা ভাঙার শব্দ পেলাম, তারপরেই একটা ভারী কিছু পড়ার শব্দ। আমার গুলি পরন্ত বাঘটার গায়ে লেগেছে কি না লেগেছে তাতে কিছু আসে যায় না, কিন্তু ঢালু জমিটার ওপর থাকলে বাঘটাকে বয়ে নিয়ে যাওয়া সহজ হতো। এখন তাকে নিয়ে রাস্তা ভাঙতে হবে অনেক বেশি। সিগারেট খাওয়া শেষ করে আমি আমার সঙ্গীদের চুপচাপ বসে থাকতে বললাম। তারপর গেলাম বৃষ্টির জলের নালায় বাঘটার খোঁজ করতে। পাহাড়টার খাড়াই ছিল খুব বেশি। আমি প্রায় 50 ফুট নেমেছি, এমন সময় কানে এলো দুঙ্গার সিংয়ের উত্তেজিত চিৎকার, দেখুন সাহেব দেখুন, ওই বাঘটা যাচ্ছে।
তখন আমার মাথায় নিচের বাঘটার চিন্তা, তাই ওপর থেকে কোনো বাঘ তাড়া করে আসছে মনে করে চট করে বসে রাইফেল তুললাম। আমার তোড়জোড় দেখে ছেলেটি আবার চিৎকার করে উঠল, এদিকে নয় সাহেব, ওদিকে ওদিকে। সামনের দিকে কোনো বিপদের আশঙ্কা নেই সে সম্বন্ধে নিশ্চিত হয়ে আমি দুঙ্গার সিংয়ের দিকে ফিরে তাকালাম। দেখলাম সে আঙুল দিয়ে উপত্যকার ওধারে পাহাড়ের নিচের ঢালুর দিকে, যেদিকে তার মা মারা পড়েছে সেই দিকে দেখাচ্ছে। প্রথমে আমি কিছুই দেখতে পেলাম না, তারপর দেখলাম একটা বাঘ কোনাকুনিভাবে উঠে যাচ্ছে পাহাড়ে। বাঘটা বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, একবারে 3-4 পা করে গিয়েই একটু করে দাঁড়াচ্ছে। তার ডান কাঁধে রক্ত চাপ বেঁধে আছে। দেখেই বুঝলাম এটি সেই বাঘটি যে গাছপালা ভেঙে জঙ্গলের মধ্যে পড়েছিল, কারণ যেটা নালায় পড়েছিল গুলি লেগেছিল তার বাঁ কাঁধে। আমি যেখানে বসেছিলাম তার কাছেই পাহাড়ের গায়ে একটা সতেজ রিজু পাইন গাছের চারা। রাইফেলে 300 গজের নিশানা ঠিক করার ব্যবস্থা করে নিলাম। তারপর বাঁ হাতে চারা গাছটা ধরে রাইফেলটা কবজির ওপর রেখে ধীরে সুস্থে তাক করলাম। আমাদের মধ্যে দূরত্ব ছিল 400 গজের মতো, আর বাঘটা ছিল আমার থেকে একটু বেশি উচ্চতায়। তাই বাঘটা একটু না দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর আস্তে ট্রিগার টিপলাম। বুলেটটা যেতে অবিশ্বাস্য রকম বেশি সময় নিল মনে হলো। তারপরে একটু ধুলো উড়ল। সঙ্গে সঙ্গে বাঘটা সামনের দিকে একটু ঝোঁকে আবার ধীরে ধীরে চলতে শুরু করলো। বুঝলাম আমার নিশানা ঠিক হয়নি, তাই বুলেটটা লক্ষ্যস্থলের 1 চুল ওপর দিয়ে বেরিয়ে গেছে। এখন আমার আর বাঘটার মধ্যে দূরত্ব কমে এসেছে। ওটাকে মারা আমার এখন শুধু একটা বুলেটের অপেক্ষা, কিন্তু সেই বুলেটটাই আমার নেই। বাঘটা যখন গুলি খেয়ে গড়িয়ে পড়ছিল তখন বোকার মতো অন্য বুলেটটা আমি ফেলে দিয়েছি। শূন্য রাইফেল হাতে নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বাঘটা আস্তে আস্তে যন্ত্রণায় কাতর হয়ে পাহাড়ের ওপর উঠল, তারপর মুছে গেল আমার দৃষ্টির সামনে থেকে। যে শিকারীদের হিমালয় অঞ্চলে শিকারের অভিজ্ঞতা নেই তারা হয়তো আমাকে বোকা ভাববেন, কারণ আমি সঙ্গে নিয়েছিলাম কেবলমাত্র একটা হালকা .275 রাইফেল, আর সেই সঙ্গে 5 রাউন্ড গুলি। কেন নিয়েছিলাম তার কারণ আমি বলছি। 1, এই রাইফেলটি আমি 20 বছর ধরে ব্যবহার করছি এবং এটির সঙ্গে আমার পরিচয় খুব গভীর। 2, এটা বয়ে নিয়ে যাওয়ার পক্ষে বেশ হালকা, এতে নিশানা হয় নিখুঁত, আর 300 গজ দূরত্ব পর্যন্ত লক্ষ্যভেদের ব্যবস্থা এতে আছে। 3, কর্নেল বারবার আমাকে বলেছিলেন ভারী রাইফেল ব্যবহার না করতে, আর হালকা রাইফেলেও প্রয়োজনের বেশি গুলি না করতে। গুলি সম্বন্ধে আমি কথাই বলতে পারি যে সেদিন সকালে আমি বাঘ মারব বলে বেরোইনি। আমি বেরিয়েছিলাম বাঘটা যে গ্রামে শেষ মানুষ মেরেছে সেই গ্রামটা দেখব বলে, আর হাতে যদি সময় বেশি থাকে তাহলে একটা বাচ্চা মোষ টোপ হিসাবে বাঁধব বলে। এ পর্যন্ত যা ঘটল তা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আমি ওই মোক্ষম গুলিটা বোকামি করে ফেলে না দিলে 5 রাউন্ড গুলিই ছিল আমার পক্ষে যথেষ্ট। আমার লোকেরা ঠিক সময় মতো এসে সেই উঁচু জায়গাটায় দাঁড়িয়ে অন্যান্যদের সঙ্গে আমাদের সব গতিবিধি লক্ষ্য করছিল। তারা জানত আমার রাইফেলের ম্যাগাজিনে 5টা গুলিই আছে। আমার 5ম গুলির পরে আহত বাঘটা যখন পাহাড়ের ওপর দিয়ে অদৃশ্য হয়ে গেল তখন মাধব সিং আরও গুলি নিয়ে পাহাড়ের ওপর থেকে দৌড়ে নেমে এলো। সবুজ ঘাসের ওপরে আর নালার মধ্যে যে বাঘ দুটি মরে পড়েছিল সে দুটোই প্রায় পূর্ণবয়স্ক। যে বাঘটি আহত হয়ে চলে গেল সেটি যে ওদের মা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেইটি তল্লাদেশের মানুষ খেকো। মাধব সিং আর দুঙ্গা সিংকে বাঘের বাচ্চা দুটো গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলে আমি একাই রওনা হলাম সেই আহত বাঘিনীর সঙ্গে মোলাকাতের চেষ্টা করতে। যে ভাঙা ডালপালার ওপর বাঘটা পড়েছিল সেখানে রক্তের ছিটে লেগে রয়েছে। সেই হালকা রক্তের দাগ অনুসরণ করে আমি পৌঁছলাম সেই জায়গাটায় যেখানে বাঘিনীটাকে আমি শেষ গুলি করেছিলাম। আমার বুলেটটা
তার পিঠ ঘেঁষে কিছুটা লোম উড়িয়ে নিয়েছে মাত্র। দেখলাম কিছুটা লোম এদিক সেদিক ছড়িয়ে আছে, তার সঙ্গে লেগে আছে একটু রক্ত। আমার বুলেটটা ওর পিঠ ঘেঁষে পাথরে লেগে আওয়াজ করা মাত্রই ও সামনের দিকে একটা ঝোঁক নিয়েছিল। তখনই নিশ্চয় ওর ক্ষত থেকে কিছুটা রক্ত ছড়িয়ে পড়ে। এখান থেকে পাহাড় পর্যন্ত রক্তের ফোঁটা ক্রমেই কমে এসেছে। ওপরের ঘাসের বনে রক্তের দাগ সম্পূর্ণ মিলিয়ে গেছে। কাছাকাছি একটা প্রায় 100 গজ চওড়া আগাছার জঙ্গল ছিল। আমার সন্দেহ হলো বাঘিনীটা সেই জঙ্গলেই আশ্রয় নিয়েছে। জঙ্গলটা পাহাড়ের ওপর খাড়া উঠে গেছে প্রায় 300 গজ, কিন্তু তখন সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসছে। নিশানা করে গুলি চালানো কঠিন, তাই আমি স্থির করলাম আজ গ্রামে ফিরে যাওয়াই ভালো। কাল সকালেই জঙ্গলটা ভালো করে খোঁজা যাবে। পরদিন সকালটা কেটে গেল বাঘের বাচ্চা দুটোর ছাল ছাড়িয়ে টান টান করে শুকোতে দিতে। সেজন্যে নৈনিতাল থেকে আমি সঙ্গে করে এনেছিলাম 6 ইঞ্চি লম্বা পেরেক। আমি যখন এই কাজে ব্যস্ত তখন কম করেও 100 খানেক শকুন আমার তাঁবুর আশপাশের গাছগুলোর মাথায় নেমে এসেছে। মানুষ খেকর শিকারদের কাপড় চোপড় কোথায় গিয়েছে তার হদিশ এতক্ষণে মিলল। বাঘের বাচ্চা দুটো সেই রক্তমাখা কাপড়গুলো ছিঁড়ে টুকরো টুকরো করে গিলে ফেলেছিল। আমি যখন বাচ্চাগুলোর ছাল ছাড়াচ্ছিলাম তখন গ্রামের লোকজন আমায় ঘিরে বসেছিল। আমি তাদের বললাম যে আগাছার জঙ্গলে বাঘিনীটা আশ্রয় নিয়েছে মনে হয়। সে জায়গাটা খেদানোর ব্যাপারে আমার গাড়োয়ালিদের সাহায্য করার জন্যে কিছু লোকজন দরকার। তারা খুব উৎসাহের সঙ্গেই ওই কাজ করতে রাজি হলো। আমরা যখন রওনা হলাম তখন বেলা প্রায় দুপুর। লোকজনেরা গ্রামের মধ্যে দিয়ে সেই ঘোড়ার পিঠের জিনের মতো উঁচু জায়গাটা ধরে পাহাড়ের ওপর দিকে গেল, অর্থাৎ বাঘিনীটা যেখানে আশ্রয় নিতে পারে ভেবেছিলাম তার থেকে কিছুটা উঁচুতে। আমি সেই ছাগল চলা রাস্তাটা দিয়ে নিচে উপত্যকার দিকে গেলাম। এই রাস্তাতেই গতকাল বিকেলে আমি বাঘিনীটাকে অনুসরণ করেছিলাম। আগাছার জঙ্গলটার শেষ প্রান্তে একটা বিরাট পাথর ছিল, প্রায় একটা ছোটোখাটো বাড়ির মতো বড়। আমি সেটার ওপর দাঁড়াতে পাহাড়ের ওপরের লোকজন আমায় দেখতে পেল। আমি টুপি নাড়িয়ে ওদের খেদা শুরু করার নির্দেশ দিলাম। বাঘিনীটার হাতে যাতে কেউ না জখম হয় সেই জন্যে আমি ওদের বলে দিয়েছিলাম হাততালি চিৎকারের পর ওরা যেন সেই আগাছার জঙ্গলে বড় বড় পাথর ফেলে। ঝোপঝাড়ের মধ্যে থেকে একটা কাকার আর একটা কালিজ বেরিয়ে এলো, কিন্তু আর কিছুই না। যখন পাথর ফেলে ফেলে জঙ্গলের প্রায় প্রতিটি ফুট তন্ন করে খোঁজা হয়ে গেল তখন আমি আবার টুপি নেড়ে লোকজনদের খেদা শেষ করে গ্রামে ফিরে যেতে বললাম। লোকজনরা চলে যেতে আমি আবার জঙ্গলটা খুঁজলাম, কিন্তু বাঘিনীটাকে পাওয়ার কোনো আশাই আর ছিল না। আগের দিন তাকে যখন পাহাড়ে উঠতে দেখি তখন সে ক্ষতের যন্ত্রণায় খুব কাতর ছিল। গুলি খাওয়ার পর যেখানে সে হুমড়ি খেয়ে পড়েছিল সেখানকার রক্ত পরীক্ষা করে বুঝলাম যে ক্ষতটা ওপরই হয়েছে, খুব গভীর নয়। তবে বাঘিনীটা কুরুলের কোপ খাওয়ার মতো অমন হুমড়ি খেয়ে পড়েছিলই বা কেন, আর মরার মতো ওক চারাটার থেকে ঝুলে পড়েই বা ছিল কেন? এই প্রশ্নগুলির কোনো সদুত্তর আমি তখন খুঁজে পাইনি, এখনও পাই না। পরে আমি আমার নিকেলে মোড়া নরম মাথাওয়ালা গুলিটা বাঘিনীর ডান কাঁধের হাড়ের জোরের মধ্যে আটকানো দেখতে পাই। একটা বিদ্যুৎগতি বুলেট যখন হাড়ে আটকে থেমে যায় তখন যে কোনো জানোয়ারই প্রচণ্ড একটা ধাক্কা খায়, কিন্তু তা সত্ত্বেও বাঘ যে কোনো সাধারণ জানোয়ারের থেকে ভারী আর তার জীবনী শক্তিও প্রচণ্ড। তবে কেন যে একটা হালকা .275 রাইফেলের বুলেট তাকে একেবারে ধরাশায়ী করে 10-15 মিনিট অজ্ঞান করে রেখেছিল তা আজও আমার কাছে স্পষ্ট নয়। পাহাড়ের ওপর উঠে এসে আমি একটু দাঁড়ালাম আর চারপাশের এলাকাটার ওপর একবার চোখ বুলিয়ে নিলাম। পাহাড়টার ঢেউ খেলিয়ে চলে গেছে মাইলের পর মাইল, আর দুপাশে দুটো উপত্যকার মধ্যে দেয়াল যেন ওটা। বাঁ দিকের উপত্যকাটা যেখানে আগাছার জঙ্গল সেটা ঘাসে ঢাকা, ডান দিকের উপত্যকায়
ঘন গাছ ও আগাছার জঙ্গল, আর ঢালু পাথরের জমি নেমে একটা পাথরের গোড়ায় গিয়ে শেষ হয়েছে। পাহাড়ের ওপর একটা পাথরে বসে সিগারেট ধরিয়ে গতকাল সন্ধ্যের ঘটনাগুলো মনে মনে সাজিয়ে নিতে চেষ্টা করলাম। 1. বাঘিনীটা আমার গুলি খেয়ে পড়ে যাওয়ার পর থেকে গাছপালা ভেঙে জঙ্গলে পড়ে যাওয়া পর্যন্ত অজ্ঞান ছিল। 2. গাছ আগাছার নরম গদির ওপর পড়ে তার জ্ঞান ফিরে এসেছিল বটে, কিন্তু বাঘিনীটা তখনও হতবুদ্ধি ছিল। 3. এই অবস্থায় সে নাক বরাবর এগিয়ে গিয়ে পাহাড়টা সামনে পেয়ে তাতেই উঠেছিল, কিন্তু কোথায় যাচ্ছে সে বিষয়ে তার কোনো হুঁশ ছিল না। এখন আমার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাঘিনীটা কোন দিকে আর কত দূরে গিয়েছে? খোঁড়া পায়ে পাহাড়ের নিচে নামা উপরে ওঠার থেকে অনেক কঠিন। বাঘটা এই হতবুদ্ধি অবস্থাটা কাটিয়ে উঠলেই পাহাড়ের ঢালু বেয়ে নিচে নামা বন্ধ করে চোটটা সামলে নেওয়ার জন্যে একটা নিরাপদ আশ্রয় খুঁজবে। কোনো আশ্রয় খুঁজে পেতে গেলে বাঘিনীটাকে পাহাড় পার হতেই হবে। সেই জন্যে এখন সর্বপ্রথম দেখা দরকার সে তাই করেছে কিনা। এই পাহাড়ের মাথাটা খুরের মতো ধারালো না হলে একটা নরম থাবাওয়ালা জানোয়ার তার মাইলের পর মাইল বিস্তারের মধ্যে দিয়ে কোথায় গিয়েছে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হতো। পাহাড়ের মাথার কাছাকাছি একটা জন্তু জানোয়ারের পায়ে চলার পথ রয়েছে। কত রকম জন্তু জানোয়ার এখান দিয়ে চলাফেরা করে বোঝার পক্ষে আদর্শ জায়গা। পথটার বাঁ দিকে ঢালু ঘাসের জমি আর ডান দিকে চাতালের মতো একটা পাথর, তারপরেই গভীর খাদ। সিগারেটটা শেষ করে আমি সেই জানোয়ারদের পায়ে চলা পথটা ধরে এগোলাম। পথে দেখলাম ঘুরাল, বন ছাগল, সম্বর, হনুমান আর সজারুর পায়ের দাগ। একটা মদ্দা চিতার থাবার ছাপও চোখে পড়ল। যতই দূরে এগোচ্ছি ততই আমি হতাশ হয়ে পড়ছি, কারণ আমি জানি যে এই পথে বাঘিনীটার পায়ের থাবার ছাপ না পেলে তাকে আর খুঁজে পাওয়ার আশা কম। আমি পাহাড়ের ওপর দিয়ে তখন মাইল খানেক এগিয়েছি। পথে দুটো ঘুরাল আমাকে দেখে ভয় পেয়ে বাঁদিকের ঢালু ঘেঁষো জমিটার ওপর দিয়ে দৌড়ে পালিয়েছিল। হঠাৎ আমি দেখতে পেলাম সেই বাঘিনীটার থাবার ছাপ আর কিছুটা রক্ত শুকিয়ে চাপ বেঁধে রয়েছে। থাবার ছাপটা দেখে মনে হয় গতকাল বিকেলে পাহাড়ের মাথার ওপর দিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার পর বাঘিনীটা সোজা ঘাসের ঢালু জমি বেয়ে নেমে যায়। তারপর হতবুদ্ধি ভাবটা কাটলে সে পাহাড় ঘুরে এই জন্তু জানোয়ারদের পায়ে চলার পথটার কাছে এসেছে। আমি থাবার ছাপ ধরে ধরে এগোলাম প্রায় আধ মাইল। শেষে এমন একটা জায়গায় এলাম যেখানে ডান দিকের পাথরের চাতালটা সরু হয়ে প্রায় 15 গজে দাঁড়িয়েছে। বাঘিনীটা সেখানে নিশ্চয় চাতালটা বেয়ে নামার চেষ্টা করছে। বোধহয় ওর মতলব ছিল খাদের ওপরের ঘন জঙ্গলে আশ্রয় নেওয়া। আহত পায়ে হয়তো সে বিশেষ জোর পায়নি, মাথাও হয়তো তার ঝিমঝিম করছিল। যে কারণেই হোক, মাথা সামনের দিকে দিয়ে হড়কে কিছুটা নামার পরই সে ওই গভীর খাদে পড়ার ভয়ে ফিরে আসবার চেষ্টা করে। মাথা ঘুরিয়ে পা দুটো ছড়িয়ে নখে মাটি আঁকড়ে ধরে সে উপরে উঠে আসার বৃথা চেষ্টা করে। আমি নিজে পাহাড়ি ছাগলের মতো স্বচ্ছন্দ গতিতে হাঁটতে পারি, কিন্তু আমার পক্ষেও ওই খাদের ঢাল বেয়ে নামা প্রায় অসম্ভব ব্যাপার। কাজেই আমি ওই পথ দিয়ে আরও কয়েকশো গজ এগিয়ে পাহাড়ের একটা ফাটলের কাছাকাছি এলাম। এই ফাটলটা বেয়ে আমি খাদের রাস্তা ধরলাম। 30 ফুট চওড়ার নালাটা ধরে আমি যখন ওপরের দিকে উঠলাম তখন দেখতে পেলাম সেই পাথরের চাতালটা নালা থেকে 60 থেকে 80 ফুট ওপরে। আমার দৃঢ় বিশ্বাস অতখানি উঁচু থেকে পাথরের ওপর পড়লে কোনো জানোয়ারই বাঁচতে পারে না। বাঘিনীটা যেখানে পড়েছে সেই জায়গাটার কাছে এগিয়ে যেতে আমার মন আনন্দে নেচে উঠল। একটা বেশ বড়সড় জানোয়ারের পেটের সাদা দিকটা দেখা যাচ্ছে। আমার আনন্দ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ জানোয়ারটা সারাও নামের একটা বন্য ছাগল, বাঘিনী নয়। সারাওটা সম্ভবত পাহাড়টার ওপর সেই সরু চাতালটাতে শুয়েছিল। ওপরে বাঘিনীর পায়ের শব্দে আর বোটকা গন্ধে হয়তো ওর ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে ও নিচে লাফ মারে। ফলে একটা পাথরের ওপর পড়ে
ওর ঘাটটা ভেঙে গেছে। সারাওটা যেখানে লাফ মারে তার কাছে একটা জায়গায় কিছুটা আলগা বালি ছিল। বাঘিনীটা লাফ মেরে পড়ে সেই বালির ওপর। তাতে ওর বিশেষ ক্ষতি হয়নি, শুধু কাঁধের ক্ষতটা দিয়ে রক্ত পড়া আবার শুরু হয়। প্রায় গজখানেক দূরে সারাওয়ের মৃতদেহটার দিকে ভ্রুক্ষেপ না করে বাঘিনীটা খাত পেরিয়ে চলে যায়। এখান থেকে বাঘিনীটা পরিষ্কার রক্তের নিশানা রেখে গেছে। নালাটার ডান দিকের পাটটা মাত্র কয়েক ফুট উঁচু, কিন্তু বাঘিনীটা বেশ কয়েকবার চেষ্টা করেও তার উপরে উঠতে পারেনি। আমি বুঝতে পারলাম এখানে থেকে প্রথম যে জায়গায় আশ্রয় নিতে পারে সেই রকম জায়গাতেই বাঘিনীটা আছে। কিন্তু আমার ভাগ্য নেহাতি খারাপ। কিছুক্ষণ আগে থেকেই আকাশ জুড়ে কালো মেঘেরা তোড়জোড় শুরু করেছিল। এখন বাঘিনীটা কোথায় নালার পার বেয়ে উঠেছে দেখার আগেই মুষলধারে এক পশলা বৃষ্টি এলো, ফলে রক্তের দাগ ধুয়ে মুছে গেল। কিন্তু একদিক থেকে ভাগ্য আমার ওপর সুপ্রসন্ন। আমার ভয় ছিল বাঘিনীটা ঘেঁষো ঢালু জমির ওপর দিয়ে নেমে চলে যাবে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এখন আমি জানি ঠিক কোথায় তাকে পাওয়া যাবে। তার সঙ্গে মোলাকাত আমার হবেই। পরদিন আমি আমার 6 জন গাড়োয়ালিকে সঙ্গে নিয়ে নালাটার কাছে ফিরে এলাম। সারা কুমায়ুনে সারাওয়ের মাংসের খুব আদর। ঘাড় ভাঙা সারাওয়ের মাংসও খুব টাটকা ছিল। আমার সঙ্গে লোকজনও খুব খুশি। ওরা যখন সারাওটার ছাল ছাড়াতে ব্যস্ত, আমি গতকাল যেখান থেকে ফিরেছিলাম সেই জায়গাটাতে গেলাম। এখানে দেখলাম ডান দিকে দুটি গভীর সরু নালা পাহাড়ের দিকে চলে গেছে। এর একটার মধ্যে দিয়ে বাঘিনীটা গিয়ে থাকতে পারে ভেবে আমি কাছের নালাটা দিয়ে কয়েকশো গজ এগিয়ে গেলাম। কিন্তু দেখলাম পাড়গুলোর খাড়াই এত বেশি যে এখান দিয়ে বাঘিনীর ওঠা অসম্ভব। তাছাড়া নালাটা যেখানে শেষ হয়েছে সেখানে বর্ষার বৃষ্টিতে নিশ্চয় ফুট 30 উঁচু একটা জলপ্রপাত সৃষ্টি হয়েছিল। আমি যেখান থেকে রওনা হয়েছিলাম সেখানে এসে লোকজনদের ডেকে নিলাম। তারা মূল নালি থেকে প্রায় 50 গজ দূরে আমার চায়ের জন্যে এক কেটলি গরম জল করতে ব্যস্ত ছিল। তারপর আমি দ্বিতীয় নালাটা পরীক্ষা করার জন্য এগোলাম। কিছুটা এগিয়ে দেখি বাদিক দিয়ে একটা জন্তু জানোয়ারের পায়ে চলার পথ নেমে এসেছে পাহাড় বেয়ে। পথটা বেশ ব্যবহার হয় মনে হলো। সেই পথে আমি দেখতে পেলাম বাঘিনীটার থাবার ছাপ। গত সন্ধ্যের বৃষ্টিতে অবশ্য কিছুটা ধুয়ে গেছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার কাছেই একটা বিরাট পাথর। পাথরটার কাছে গিয়ে দেখি ওদিকটায় একটা খাঁজ মতো রয়েছে। সেই খাঁজটার ওপর শুকনো পাতাগুলো যেন কোনো একটা চাপে মসৃণ হয়ে গেছে, আর তার উপর চাপ চাপ রক্ত। বাঘিনীটা নালার মধ্যে পড়েছিল এখন থেকে প্রায় ঘন্টা 40 আগে। তারপরে বাঘিনীটা নিশ্চয়ই এখানেই ছিল। আমি যখন লোকজনদের চায়ের জল গরম করার জন্য হাঁক দিয়েছিলাম, বাঘিনীটা নিশ্চয়ই আমার গলার আওয়াজ শুনে সরে যায়। সব বাঘের মেজাজ একরকম হয় না, তাই কথা বলা কঠিন যে কোনো আহত বাঘের কাছে কেউ পায়ে হেঁটে গেলে বাঘটা কী করবে। আহত বাঘ কতদিন বিপজ্জনক থাকে, অর্থাৎ বিশ্রামের ব্যাঘাত ঘটালে আক্রমণ করতে পারে সে কথা বলা মুশকিল। আমি একটা বাঘকে দেখেছিলাম, পালাতে গিয়ে তার পেছনের পায়ে প্রায় ইঞ্চিখানেক কেটে যায়। এই আঘাত পাওয়ার 5 মিনিট পরে সে প্রায় 100 গজ দূর থেকে প্রচণ্ড বেগে আক্রমণ করে। আমি আরও একটা বাঘ দেখেছিলাম যে বহু ঘন্টা ধরে প্রচণ্ড চোয়ালের ব্যথায় কষ্ট পাচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও তার কয়েক ফুটের মধ্যে লোক গেলেও সে আক্রমণের চেষ্টা করেনি। কিন্তু আহত মানুষ খেকো বাঘদের কথা সম্পূর্ণ আলাদা। বলা মুশকিল যে কেউ কাছাকাছি এলে আহত বাঘটি তাকে আক্রমণ করবে কিনা। তাছাড়া জখমটা যখন আন্তঃশরীর নয়, তখন খাদ্য সংগ্রহের জন্যও বাঘ আক্রমণ করতে পারে। বাঘেরা সাধারণত আহত না হলে বা মানুষ খেকো না হলে বেশ ঠান্ডা মেজাজের হয়। তা যদি না হতো তাহলে যেসব বনে বাঘ আছে সেখানে হাজার হাজার লোকের কাজকর্ম করা সম্ভব হতো না। আর আমার মতন লোকের পক্ষেও কোনো অনিষ্ট না ঘটেই বছরের পর বছর জঙ্গলে জঙ্গলে পায়ে হেঁটে ঘুরে বেড়ানো সম্ভব হতো না। মাঝে মাঝে
কোনো বাঘ তার বাচ্চার খুব কাছাকাছি আসা বা যে মরিটা সে আগলে রেখেছে তার আশেপাশে যাওয়া পছন্দ করে না। একটা গো গো আওয়াজ করে প্রথমে সে তার বিরক্তি প্রকাশ করে। তাতে যদি কাজ না হয় তখন সে একটু একটু ছুটে গিয়ে প্রচণ্ড গর্জন করে। এ গর্জনেও যদি কিছু না হয় তাহলে যে ভয়াবহ কাণ্ড ঘটে তার দায়িত্ব সম্পূর্ণ আগন্তুকের। কয়েক বছর আগে আমার যে অভিজ্ঞতার কথা এখন বলছি তাতেই প্রমাণিত হয় বাঘেরা কত ভালো মেজাজের জীব। আমাদের কালাধুঙ্গির বাড়ি থেকে 3 মাইল দূরে বড় নদীতে একদিন আমি আর আমার বোন ম্যাগি মাছ ধরছিলাম। আমি দুটো ছোট ছোট মহা শোল মাছ ধরে একটা পাথরের ওপর বসে সিগারেট খাচ্ছিলাম। এমন সময় জিওফ হকিন্স সেখানে এক হাতির পিঠে চড়ে এসে উপস্থিত। জিওফ হকিন্স পরে উত্তরপ্রদেশের কনজারভেটর অফ ফরেস্ট পদে উন্নীত হন। তিনি কয়েকজন বন্ধুকে আশা করছেন, কিন্তু বাড়িতে মাংস কম পড়ে যাওয়ায় .240 রুক রাইফেলটি নিয়ে বেরিয়ে পড়েছেন কিছু কাকার বা বন ময়ূরের সন্ধানে। আমার মাছ ধরা হয়ে গিয়েছিল, তাই উনি বলতেই ওর সঙ্গে শিকারের সন্ধানে বেরিয়ে পড়তে রাজি হয়ে গেলাম। হাতিতে চড়ে আমরা নদীটা পেরিয়ে গেলাম এবং মাহুতকে কাকার ময়ূর পাওয়া যায় এমন একটা জঙ্গলের দিকে যেতে বললাম। আমরা যাচ্ছিলাম ছোট ছোট ঘাস আর বুনো কুলের জঙ্গলের মধ্যে দিয়ে। এমন সময়ে আমি দেখলাম একটা চিতল মরে পড়ে আছে একটা গাছের নিচে। হাতিটাকে থামিয়ে আমি নেমে গেলাম চিতলটা কিভাবে মরেছে দেখার জন্যে। মাদি চিতলটা বয়স্ক আর মারাও গেছে প্রায় 24 ঘন্টা আগে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না দেখে আমি ভাবলাম বোধহয় সাপের কামড়েই মারা গেছে চিতলটা। আমি যখন হাতিতে ওঠার জন্যে পেছনে ফিরেছি তখন দেখি একটা পাতার উপর এক ফোঁটা তাজা রক্ত। রক্তের দাগের আকার দেখেই মনে হলো যে জানোয়ার থেকে রক্তটা ছিটকে পড়েছে সে মরা চিতলটার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। রক্তের ছিটে থেকে জানোয়ারটা যেদিকে গেছে সেদিকে লক্ষ্য করে দেখি সেদিকেও খানিকটা রক্তের দাগ। এই নতুন রক্তের দাগটা দেখে আমার অবাক লাগলো। তখন হাতিটাকে আমার অনুসরণ করতে বলে আমি রক্তের নিশানা মতো এগিয়ে গেলাম। ঘাসের ওপর দিয়ে 60-70 গজ যাবার পর 5 ফুট উঁচু এক ঘন ঝোপের সামনে এসে পড়লাম। রক্তের দাগ যেখানে শেষ হয়েছে সেখানে এসে আমি 2 হাত দিয়ে ঝোপটা ফাঁক করলাম, কারণ মাছ ধরার ছিপটা আমি হাতির পিঠে ফেলে এসেছিলাম। আমার হাতের ঠিক নিচেই একটা চিতল হরিণ পড়ে আছে। তার শিং দুটো যেন মখমলে মোড়া। হরিণটাকে একটা বাঘ খাচ্ছিল। আমি যেই ঝোপটা সরালাম বাঘটা আমার দিকে মুখ তুলে এমনভাবে তাকালো যার অর্থ হচ্ছে, এ তো আচ্ছা জ্বালাতনে পড়া গেল। আমিও নিজের মনে ওই একই কথা বলছিলাম। ভাগ্যক্রমে আমি এত হকচকিয়ে গিয়েছিলাম যে আমার নড়ার শক্তি পর্যন্ত ছিল না, আর খুব সম্ভব তখন আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গিয়েছিল। তাই আমি দাঁড়িয়েছিলাম নিশ্চল পাথরের মতো। আমি বাঘটার এত কাছে ছিলাম যে সে ইচ্ছে করলেই ওর থাবা বাড়িয়ে আমার মাথায় বুলিয়ে দিতে পারত, কিন্তু তা না করে বাঘটা কয়েক মুহূর্ত সোজা আমার মুখের দিকে চেয়ে উঠে দাঁড়ালো, ঘুরে গেল এবং অপূর্ব সাবলীল ভঙ্গিতে লাফ দিয়ে তার পেছনের ঝোপে চলে গেল। আমার আসার একটু আগে বাঘটা সেই কুল গাছের জঙ্গলে হরিণটাকে মেরেছে, আর মরা চিতলটার পাশ দিয়ে নিচে হরিণটাকে এই ঝোপের মধ্যে টেনে আনার সময় রক্তের দাগ রেখে এসেছে। সেই দাগই আমি অনুসরণ করেছিলাম। হাতির পিঠে যে 3 জন ছিল তারা বাঘটা লাফ দেওয়ার পরে তাকে দেখতে পেল। মাহুত ভয়ে চিৎকার করে উঠল, খবরদার সাহেব, শের হ্যাঁ। ও আমাকে সাবধান হতে বলছিল। আমার লোকজনদের কাছে ফিরে এসে আমি 1 কাপ চা খেলাম। ততক্ষণে ওরা সারা ওটা কেটে কুটে বয়ে নিয়ে যাওয়ার মতো করে তৈরি করল। তারপর আমরা গেলাম পাথরের সেই খাঁজটার কাছে যেখানে রক্ত জমে ছিল। এই 6 জনই আমার সঙ্গে বহুবার শিকারে গিয়েছে। রক্তের পরিমাণ দেখে ওরা বলল বাঘটার শরীরে এমন কোনো একটা গভীর ক্ষত হয়েছে যার ফলে কয়েক ঘন্টার মধ্যেই ওটা মারা যাবে।
এই বিষয়ে আমি ওদের সঙ্গে একমত হতে পারলাম না, কারণ আমি জানি যে বাঘটা আঘাত পেয়েছে শরীরের ওপর সময় পেলেই বাঘটা সেরে উঠবে এবং যত বেশি দিন সে বাঁচবে ততই তাকে খুঁজে পাওয়া কঠিন হবে। একটা সরু নালা একটা খাড়া পাহাড় বরাবর চলে গেছে। তার ডান দিকের জমিটা নালার দিকে ঢালু এবং সেই জমির ওপর ঘন জঙ্গল। জঙ্গলের নিচেটায় তেমন আগাছা নেই। নালার বাঁ দিকের জমিটা ওপরের দিকে উঠে গেছে, আর তাতে রয়েছে খাটো বাঁশ এবং অন্যান্য আগাছার ঘন জঙ্গল। এই ছবিটা মনে মনে ভেবে নিলেই বুঝতে পারবেন কী রকম জায়গায় আমি আমার লোকজনদের নিয়ে সেদিন সারাদিন কাটিয়েছিলাম। আমার পরিকল্পনা ছিল নালার ডান দিকটায় আমার লোকজনকে পাঠিয়ে সবচেয়ে উঁচু গাছ খুঁজে উঠে বসতে বলবো, যাতে তারা আমায় নজরে রাখতে পারে। আর যদি আমার দৃষ্টি আকর্ষণ করার দরকার থাকে তাহলে শীষ দিতে পারে। পাহাড়িরা কোনো কোনো ছোকরার মতো দাঁতের ফাঁকে শীষ দিতে ওস্তাদ। বাঘিনীর থেকে ওদের বিপদের কোনো আশঙ্কা নেই, কারণ ওদের দিকে বাঘটা লুকোনোর মতো কোনো ঝোপঝাড় নেই। তাছাড়া ওরা সবাই খুব ভালো গাছে উঠতে পারে। পাথরের খাঁচটা ছাড়ার পর বাঘিনীটার থাবার ছাপ দেখে বুঝলাম যে সেটা নালার বাঁ পাশ দিয়ে পাহাড়ের ওপর উঠে গেছে। এই পাহাড়ের পথেই আমি তার পিছু নিলাম। আমি অন্য কোথাও জোর দিয়ে বলেছি যে অরণ্যগাথা বিজ্ঞান নয় যে পাঠ্যপুস্তক পড়ে তা শেখা যাবে। এ শেখা যায় অল্প অল্প করে, অভিজ্ঞতার মধ্যে দিয়ে। এই অভিজ্ঞতা অর্জন চিরকাল ধরে চলতে পারে, এর কোনো সময়সীমা নেই। অনুসরণ করার বিদ্যাও একইভাবে অর্জন করতে হয়। অনুসরণের কাজে এত ধরনের রকমফের আছে যে শিকারে গেলে এই কাজটি আমার সবচেয়ে আকর্ষণীয় মনে হয়, আর এ কাজে উত্তেজনাও প্রচুর। অনুসরণের ব্যাপারে দুটি পদ্ধতি মোটামুটি স্বীকৃত। একটি হলো রক্তের নিশানা অনুসরণ করা, আর একটি হলো এমন একটি পথ অনুসরণ করা যেখানে রক্তের নিশানা নেই। এই দুটি পদ্ধতি ছাড়াও আমি অনেক সময় ঘায়ের মাছি বা মাংসভোগ পাখি অনুসরণ করেও আহত জানোয়ারের সন্ধান পেয়েছি। কিন্তু যেহেতু জখমে সব সময়ে রক্ত পড়ে না, থাবার ছাপ দেখে অথবা গমনকালে ওরা গাছপালার জগতে যে আলোড়ন সৃষ্টি করে তাই দেখে জখম জানোয়ারকে অনুসরণ করতে হয়। অনুসরণের কাজ সহজ বা কঠিন হওয়া নির্ভর করে যে জনের ওপর দিয়ে অনুসরণ করা হচ্ছে তার ওপর, এবং যে জানোয়ারকে অনুসরণ করা হচ্ছে তার পায়ে শক্ত খুর না নরম থাবা তার উপর। আমার চিৎকার শুনে বাঘিনীটা যখন পাথরের খাঁজ ছেড়ে যায় তখন তার ক্ষত দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছিল। তার বিষিয়ে ওঠা ক্ষত থেকে যে সামান্য পুঁজ গড়িয়ে পড়েছিল তা দেখে তাকে অনুসরণ করা সম্ভব নয়। সেই জন্যে তার থাবার ছাপ আর পথের আশপাশের গাছপালার অবস্থা দেখে আমাকে অনুসরণের কাজ চালাতে হচ্ছিল। যে মাটির ওপর দিয়ে আমি যাচ্ছিলাম তাতে ওইভাবে অনুসরণ করা কঠিন নয়, কিন্তু এতে সময় লাগবে অনেক, আর তাতে বাঘিনীটারই লাভ হবে। কারণ তাকে অনুসরণ করে খুঁজে পেতে আমার যতই সময় বেশি লাগে ততই তার ঘাটা শুকিয়ে আসবে। শেষ পর্যন্ত তাকে হয়তো আর খুঁজেই পাব না, কারণ গত কয়েকদিনের পরিশ্রমে আমিও ক্রমে কাহিল হয়ে পড়ছিলাম। প্রথম 100 গজ আমায় চলতে হলো হাঁটু সমান উঁচু ঢেকি শাকের মধ্যে দিয়ে। এইটুকু পথ তার চলার রাস্তা অনুসরণ করা কঠিন হলো না, কারণ সে এগিয়েছে মোটামুটি সরল রেখা ধরে। এরপরেই শুরু হয়েছে রিঙ্গলের ঘন ঝোপ। আমার নিশ্চিত ধারণা হলো বাঘিনীটা এই ঝোপের মধ্যেই লুকিয়ে আছে, কিন্তু সে আমাকে আক্রমণ না করলে তাকে গুলি করার কোনো আশা আমার নেই, কারণ রিঙ্গল ঝোপের জড়াজড়ি করা গাছের মধ্যে দিয়ে গেলে আওয়াজ হবেই। ঝোপটা যখন প্রায় আধাআধি পেরিয়েছি তখন হঠাৎ একটা কাকার ডেকে উঠল। বাঘিনীটা তাহলে চলতে শুরু করেছে, তবে পাহাড় বেয়ে সোজা না উঠে সে নিশ্চয় বাঁ দিকে খোলা জায়গাটার দিকেই গেছে, কারণ কাকারটা তখনও একই জায়গায় দাঁড়িয়ে ডেকে চলেছে। আমি ফিরে এসে বাঁ দিকে গেলাম, কিন্তু সেদিকে কোনো খোলা জায়গা পেলাম না, কিংবা
যে কাকার হরিণটা ডাকছিল তাকেও দেখতে পেলাম না। একটু পরেই কাকারটা থেমে গেল এবং কতকগুলি কালিজ পাখি কিচিরমিচির শুরু করে দিল। বাঘিনীটা তাহলে এখনও এগিয়ে চলেছে। আমি ঘাড় ঘুরিয়ে অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দ শুনতে পেলাম না। একটা শব্দ শুনে তার দিক এবং দূরত্ব ঠিক করা যে কোনো শিকারীর পক্ষেই একটা বিশেষ গুণ। আমি এ ব্যাপারটা প্রায় নিখুঁত করে এনেছি বলে আমার মনে মনে একটা গর্ববোধ ছিল। কিন্তু হঠাৎ আমি উপলব্ধি করলাম যে আমার সেই দুর্ঘটনায় ওই ক্ষমতাটি থেকে আমি বঞ্চিত হয়েছি। আমি আমার নিরাপত্তার জন্যে আর আমার শ্রবণ শক্তির ওপর নির্ভর করতে পারবো না। জঙ্গলের বাসিন্দাদের যে ভাষা শেখার জন্যে আমার এত বছর লেগেছে, সেই ভাষা শুনে আনন্দ পাওয়ার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। আমার কানের ওপর আর আমি কোনো দিনই নির্ভর করতে পারবো না। আমার অন্য কানটা ঠিক থাকলেও হয়তো কাজ চালানো যেত, কিন্তু সেটার পর্দাও বহুদিন আগে এক বন্দুক দুর্ঘটনায় আঘাত পেয়েছিল। যাই হোক, এ সম্বন্ধে সাত পাঁচ ভেবে এখন কোনো লাভ নেই। আমার যে অক্ষমতাই থাক না কেন, এখন আমি মেনে নিতে রাজি নই যে কোনো বাঘ, সে মানুষ খেকোই হোক আর যাই হোক, আমার উপর টেক্কা দিয়ে যাবে। বিশেষ করে যখন আমরা দুজনেই দুজনের জীবনের ওপর তাক করে আছি, আর পারিপার্শ্বিক অবস্থা কাউকেই বিশেষভাবে সাহায্য করছে না। আমি আবার সেই ঝোপে ফিরে গেলাম। এবার বাঘিনীটাকে খোঁজার চেষ্টা করলাম সম্পূর্ণ দৃষ্টিশক্তির ওপর নির্ভর করে। বারবার সম্বর, কাকার হরিণ আর হনুমানের ডাক থেকেই বুঝলাম এ বনে শিকার আছে প্রচুর। কালিজ, যে, রসিকদামা ডাক শুনে বুঝলাম এখন পাখিরাও ভিড় করেছে বাঘিনীটার চারিদিকে। সাধারণত এই শব্দগুলোই আমায় পথ চিনিয়ে নিয়ে চলে, কিন্তু এখন সেদিকে কোনো নজর না দিয়ে আমি বাঘিনীটাকে ধীরে ধীরে অনুসরণ করে চললাম। এখন সে পাহাড়ের ওপর উঠছে, কখনো চলছে সোজা, কখনো এঁকে বেঁকে এ ঝোপ ও ঝোপের মধ্যে দিয়ে। পাহাড়ের প্রায় মাথায় একটা মাঠের মতো জায়গা, ছোট্ট শক্ত শক্ত ঘাসে ভরা। জায়গাটার আয়তন হবে প্রায় 100 গজ। এই খোলা জায়গাটার ওধারে ঘন আগাছার দুটো বড় ঝোপ রয়েছে। এ দুটো ঝোপের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা গিয়ে উঠেছে একেবারে পাহাড়টির মাথায়। এই ঘাসের ওপর আমি বাঘিনীটার থাবার ছাপ হারিয়ে ফেললাম। বাঘিনীটা টের পেয়েছিল তাকে খুব কাছ থেকে অনুসরণ করা হচ্ছে, তাই সে যতটা সম্ভব আড়াল নিয়েই চলার চেষ্টা করছিল। আমার ডান পাশের ঝোপটি অন্য ঝোপটির থেকে গজ 30 কাছে, তাই আমি ডান দিকটাই প্রথমে দেখা ঠিক করলাম। আমি যখন জঙ্গলটার 2-1 গজের মধ্যে এসে পড়েছি, তখন হঠাৎ একটা শুকনো ডাল ভেঙে যাওয়ার শব্দ শুনলাম। ডালটা ভাঙল যেন কোনো ভারী জানোয়ারের চাপে। আমার নিশ্চিত ধারণা হলো যে শব্দটা বাঁ দিকের ঝোপ থেকেই আসছে। আমি ঘুরে শব্দটা লক্ষ্য করে বাঁ দিকের ঝোপের দিকে এগোলাম। এইটাই হলো ওই দিন আমার দ্বিতীয় মারাত্মক ভুল। প্রথমটা হলো চিৎকার করে আমার লোকজনকে চা করতে বলা। এখন আমার লোকজন পরে আমাকে বলেছিল আমি নাকি প্রায় বাঘিনীটির পায়ে পায়েই খোলা জায়গাটা পেরিয়েছিলাম। আমি যখন বাঁ দিকে ফিরলাম, তখন সে ঝোপের কয়েক গজ ভেতরে একটা ছোট্ট খোলা জায়গায় শুয়েছিল, আর নিশ্চয়ই সে আমার অপেক্ষাতেই ছিল। বাঁ দিকের ঝোপে বাঘিনীটার কোনো চিহ্ন না দেখে আমি আবার খোলা জায়গাটায় ফিরে এলাম। হঠাৎ শুনলাম আমার লোকজনদের শীষ। ওরা আমার ডান দিকে কয়েকশো গজ দূরে একটা গাছের ওপর উঠেছিল। আমি ওদের দিকে ফিরে হাত নেড়ে জানালাম যে ওদের আমি দেখতে পেয়েছি। তখন তারা হাত পা নেড়ে সংকেত করে আমায় একবার ওপর একবার নিচে দেখাতে লাগলো। ওরা আমায় বোঝাবার চেষ্টা করছিল যে বাঘটা পাহাড়ের চূড়ায় উঠে অন্য দিক দিয়ে নেমে গেছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব সরু পথটা ধরে পাহাড়ের মাথায় উঠে ওপারে খানিকটা খোলা জায়গা দেখতে পেলাম। ওই জায়গাটায় সদ্য সদ্য ঘাস পোড়ানো হয়েছে, আর আগের দিন বিকেলে বৃষ্টি হওয়ার দরুন সেই জমির ছাই মাখা মাটি ভিজে রয়েছে। ভিজে মাটির ওপর আমি বাঘিনীর থাবার ছাপ পেলাম। পাহাড়টা ধীরে ধীরে ঢালু হয়ে
একটা ছোট্ট ঝর্ণার দিকে নেমে গেছে। আমি যেদিন তল্লাকোটে এসে পৌঁছই সেদিন এই নদীটাই পার হয়েছি কয়েক মাইল ওপর দিকে। শুয়ে কিছুক্ষণ বিশ্রাম করে জল খেয়ে বাঘিনীটা ঝর্ণা পার হয়ে ওপারের গভীর জঙ্গলে ঢুকে পড়েছে। তখন সন্ধে হয়ে আসছে, তাই আমি পাহাড়ের ওপর ফিরে এলাম এবং আমার লোকজনদের ডেকে নিলাম। যে বড় পাথরটার কাছ থেকে আমি বাঘিনীটার থাবার ছাপ অনুসরণ করতে শুরু করি সেখান থেকে ঝর্ণাটা পর্যন্ত দূরত্ব হচ্ছে মাইল 4, কিন্তু এই পথটা অতিক্রম করতে আমার সময় লেগেছে প্রায় 7 ঘন্টা। দিনটা যদিও ব্যর্থ হয়েছে, কিন্তু সময়টা কেটেছে বেশ উৎসাহ উত্তেজনার মধ্যে দিয়েই। এ শুধু আমার কথা নয়, আমাকে তো এগোবার সময় প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয়েছে যাতে মানুষখেকোর খপ্পরে না পড়ি। গাছের ওপর থেকে আমার ও বাঘিনীটার প্রতিটি গতিবিধি লক্ষ্য করা আমার গাড়োয়ালির লোকজনদের পক্ষেও কম উত্তেজনার হয়নি। দিনটাও ছিল আমাদের পক্ষে দীর্ঘ। বেরিয়েছি সেই ভোরবেলায়, আর যখন ক্যাম্পে ফিরলাম তখন রাত প্রায় 8টা।